আজকের এই ভিডিওতে বহুরূপী গল্পটি তোমাদের সামনে এমনভাবে বোঝানো হবে যাতে এই বহুরূপী গল্প থেকে তোমাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। বহুরূপী গল্পটি লিখেছেন সুবোধ ঘোষ। প্রথমেই আমরা জেনে নিই বহুরূপী বলতে কী বোঝায়। বহুরূপী এই শব্দকে যদি আমরা দুভাগে ভাঙি, প্রথমে পাচ্ছি বহু অর্থাৎ যার অর্থ হলো অনেক, আর রূপী মানে যিনি রূপ ধারণ করেন, অর্থাৎ যিনি বিভিন্ন রূপ ধারণ করছেন, তাকেই আমরা বলছি বহুরূপী। প্রাচীনকাল থেকেই বহুরূপীদের দেখা যায়। এরা বিভিন্ন মেলায়, রাস্তাঘাটে, বাড়িতে বাড়িতে বিভিন্ন রকমভাবে সেজে পয়সা উপার্জনের জন্য বার হন। এরা বিভিন্ন রকম সাজেন, যেমন ঠাকুর দেবতা, ভিখারি, পুলিশ, বিভিন্ন পশু পাখি, এরকম সেজে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পয়সা রোজগারের জন্য, মানুষের কাছ থেকে পয়সা তোলেন। এমনকি এদের সাজের মধ্যে এরা সমাজে ভালো কিছু বার্তাও দেন। বহুরূপী গল্পটির 3টি অংশ রয়েছে। এই গল্পটি 2টি ভিডিওতে আলোচনা করা হবে। প্রথম ভিডিওতে থাকবে গল্পটির প্রথম অংশের আলোচনা, দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ থাকবে। আর এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে দ্বিতীয় ভিডিওতেও আলোচনা থাকবে। তোমরা প্রথম ভিডিওটা দেখবার পরে অবশ্যই দ্বিতীয় ভিডিওটাও দেখে নিও। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। বহুরূপী লিখেছেন সুবোধ ঘোষ। আমরা সুবোধ ঘোষ সম্পর্কে 2-4 কথা জেনে নিই। সুবোধ ঘোষের জন্ম বিহারে। তার জন্ম 1910 খ্রিস্টাব্দে আর তিনি মারা যান 1980 খ্রিস্টাব্দে। সুবোধ ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার, শুক্লাভিসার, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, ত্রিজামা ইত্যাদি। তার লেখা প্রথম গল্প হল, তার প্রকাশিত প্রথম গল্প অযান্ত্রিক, আর তার প্রকাশিত প্রথম উপন্যাস তিলাঞ্জলি। বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থে রয়েছে। সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের 3য় খণ্ডে আছে। কত নম্বর খণ্ড বললাম? 3য় খণ্ড। 3য় খণ্ডে রয়েছে। গল্পের নাম বহুরূপী। এই বহুরূপী শব্দ দিয়ে সমাস আসে, অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে বহুরূপী সমাস কি হবে? বহুরূপী সমাস ব্যাসবাক্য করলে হবে বহু রূপ ধরে যে বা যিনি। ঠিক আছে, বহুরূপ ধরে যে বা যিনি। এটা কোন সমাস? এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। আবার হয় বহু রূপ যার, এটি বহুব্রীহি সমাস। এই গল্পে 3টে অংশ রয়েছে। এই গল্পের 3টে অংশ রয়েছে। প্রথম অংশটির স্থান কোথায় আমরা দেখে নিই। প্রথম অংশটির স্থান হল হরিদ্বার ঘর, যেখানে চায়ের আড্ডা বসে। গল্পের দ্বিতীয় অংশ আমরা কোথায় দেখব? জগদীশ বাবুর বাড়ি। গল্পের দ্বিতীয় অংশ দেখব আমরা জগদীশ বাবুর বাড়ি। জগদীশ বাবুর বাড়ি। আর গল্পের 3য় বা শেষ অংশ আবার সেই হরিদ্বার ঘর। এই 3টি অংশে গল্পটা ভাগ করা রয়েছে। এই গল্পের চরিত্রগুলি আমরা দেখে নিই।
কোন কোন চরিত্র রয়েছে। এই গল্পের প্রধান যে চরিত্র তিনি হলেন হরিদা। হরিদার নাম হরি, তাকে দাদা সম্বোধনে ডাকা হয়, সেই জন্যে হরিদা বলা হচ্ছে। তারপর আছে ভবতোষ, আছে অনাদি, আর গল্পকথক, আর আছেন জগদীশ বাবু। দেখো জগদীশ বাবুকে বাবু সম্বোধন করা হচ্ছে, তার প্রকৃত নাম কিন্তু জগদীশ, ঠিক আছে। এছাড়াও আছে বাসের কন্ডাক্টর কাশীনাথ, হ্যাঁ, তার শুধু একটি মাত্র সংলাপই রয়েছে। আর সন্ন্যাসীর কথা, মাস্টারমশাইয়ের কথা, শুধু তাদের কথা বলা হয়েছে। আমরা আরও একটা তথ্য জেনে নিই। সুবোধ ঘোষ এক সময় সার্কাসের ক্লাউন ছিলেন। ক্লাউন অর্থাৎ ভাঁড় ছিলেন। আমরা প্রচলিত কথায় যাকে বলি জোকার সাজা, সেই ক্লাউন বা ভাঁড় সাজতেন। যেহেতু গল্পের নাম বহুরূপী, সেই জন্যে এই কথাটাও তোমাদের একটু জেনে রাখা দরকার। আমরা এবার গল্পের আলোচনায় চলে যাই। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। না, কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বাকি। অর্থাৎ জগদীশবাবু যে কি একটা কাণ্ড করেছেন সেই কথা হরিদা জানে না। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছর শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। ওরা বলছে, হরিদাকে বলছে যে জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী ছিলেন, তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী, হ্যাঁ, সে অনেক বড় মাপের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছর ধরে শুধুমাত্র একটি হরিতকি খান। হরিতকি মানে এক ধরনের ভেষজ ফল, এছাড়া আর কিছুই তিনি খান না। আর সন্ন্যাসীর বয়সও নাকি 1000 বছরেরও বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন, আক্ষেপ করেন হরিদা। হরিদা এবার একটু আক্ষেপ করছেন, হ্যাঁ, আক্ষেপ মানে দুঃখ বা আফসোস, হ্যাঁ, একটু দুঃখ করে বা আফসোস করে বলেন যে থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। বলছেন যে জগদীশবাবু একটু কৌশল অবলম্বন করে পায়ের ধুলো নিয়েছিলেন। কি সেই কৌশল? জগদীশবাবু সেই সন্ন্যাসীকে নতুন একজোড়া কাঠের খড়ম দিলেন, হ্যাঁ, কাঠের খড়ম মানে কাঠের জুতো। তো সেখানে সোনার বোল লাগানো আছে, অর্থাৎ সোনার ছোট ছোট গুটি বা নকশা করা আছে। সেই কাঠের খড়ম সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। সন্ন্যাসীর পায়ের কাছে যখন ধরলেন, সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, আর তখনই সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন, অর্থাৎ প্রণাম করলেন সন্ন্যাসীকে। তাছাড়া সেই সন্ন্যাসী সহজে কাউকে পায়ের ধুলো দেন না। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন।
আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, অর্থাৎ খুব ভালোভাবে জ্বলছে। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। এই চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর হলো সেই হরিদার ছোট্ট ঘরটা। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। কি বলছেন যে চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন, বাকি তিনজন চা চিনি আর দুধ, চায়ের এই তিনটে উপকরণ তারাই নিয়ে আসে। হরিদা শুধু উনানের আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে, যে কাজ করতে গেলেই একটু বাধা আছে তার প্রাণের মধ্যে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ? কোনো অফিসের কাজ, হ্যাঁ, দোকানে বিক্রিওয়ালার কাজ, মানে এই ধরনের কাজ হরিদার পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। যে একদম টাইম মেপে, সময় মেপে মেপে কাজ করা, সেটা হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। অর্থাৎ হরিদার এতটাই অভাব, হ্যাঁ, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। সেই কথাটা বোঝানোর জন্যই বলা হচ্ছে যে অনেক সময় জলই ফোটে, কিন্তু সেই জলের মধ্যে যে চাল দিয়ে ভাত হবার কথা, হ্যাঁ, সেই ভাতটাও অনেক সময় ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই। বলছে যে এইভাবে অভাবকে সহ্য করতে হরিদার কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই হরিদার, হ্যাঁ, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কিন্তু একঘেয়ে কাজ করতেই তার আপত্তি। প্রশ্ন আসতে পারে যে হরিদার আপত্তি কিসে? একঘেয়ে কাজ করাই হরিদার আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। আন্ডারলাইন করো, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। হ্যাঁ, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। বহুরূপী সম্পর্কে তোমাদের একটু আগেই বললাম। সেই বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন হরিদা, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। অর্থাৎ তাতেই তার খাওয়ার সংস্থানটা চলে যায়। হ্যাঁ, সেখান থেকে যে রোজগারটা হয় বহুরূপী সেজে। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেন পথে বের হয়ে পড়েন? সেই বহুরূপী সেজে উপার্জন করবার জন্য, রোজগার করবার জন্য আবার ছদ্মবেশে বেরিয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে এক আনা দুআনা বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। অর্থাৎ বহুরূপী সাজ এমনভাবে সাজেন যে কেউ কেউ চিনতে পারে আর কেউ কেউ হরিদাকে চিনতে পারে না। যারা চিনতে পারে তারা এক আনা দুআনা বকশিস দেয়, এক আনা দুআনা পয়সা, আর যারা চিনতে পারে না তারা দেখা যাচ্ছে কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে একটা দুটো পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোন জায়গায়? চকের বাস স্ট্যান্ডের কাছে। চক একটা জায়গার নাম, সেই চকের বাস স্ট্যান্ডের কাছে একটা আতঙ্কের হল্লা মানে চেঁচামেচি শুরু হয়ে গেল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল,
তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। অর্থাৎ এই পাগল, উন্মাদ পাগল হলেন হরিদা। হ্যাঁ, তিনি সেজেছেন, উন্মাদ পাগল সেজেছেন। তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো রয়েছে, গলায় টিনের কৌটার একটা মালা রয়েছে। হ্যাঁ, আর তার চোখ দুটো একদম কটকটে লাল। অর্থাৎ তিনি তেমনভাবে অভিনয় করছেন, বহুরূপীর অভিনয়, মুখ থেকে তার লালা ঝরে পড়ছে। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। একটা থান ইট, অর্থাৎ একটা বড় ইট, হ্যাঁ, একটা আস্ত একটা বড় ইট হাতে তুলে নিয়ে গিয়ে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে, বাসের যাত্রীদের দিকে। অর্থাৎ তিনি একটা পাগলের অভিনয় করছেন, উন্মাদ পাগলের অভিনয় করছেন। এবার যাত্রীরা তো ভয় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যাত্রীরা ভয় পেয়ে গিয়ে তারা একটা দুটো পয়সাও ফেলে দিচ্ছে, হ্যাঁ, তার দিকে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। বাসের ড্রাইভারের নাম কি? কাশীনাথ। বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, অর্থাৎ একটু বকাঝকা করে, চেঁচিয়ে ওঠে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। ওটা একটা বহুরূপী। অর্থাৎ বাসের অন্যান্য যাত্রীরা ভেবেছিল যে এ হয়তো সত্যিই কোনো উন্মাদ পাগল। হ্যাঁ, এটা যে বহুরূপী সেজে কেউ এসেছে এটা বুঝতে পারেনি। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। এখানে আমরা দেখলাম যে হরিদা কত ভালোভাবে বহুরূপীর সাজতে পারে, কত ভালোভাবে বহুরূপীর অভিনয় করতে পারে। অর্থাৎ বহুরূপী হিসেবে তিনি একজন বড় মাপের শিল্পী। হ্যাঁ, সেই পরিচয় আমরা এখানে পেলাম। হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। অর্থাৎ দোকানে দোকানে, হ্যাঁ, রাস্তায় লোকজনের সমাগম ঘটেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে বলে, হরির কাণ্ড। ঘুঙুর বলতে, ঘুঙুর হলো ছোট ছোট ধাতুর ঘণ্টি, হ্যাঁ, যেগুলো একসঙ্গে পায়ে বাঁধা হয় নাচের সময়, হ্যাঁ, কিংবা গানের সময়ে ঘুঙুর দিয়ে তাল দেওয়া হয়। সেই ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি, অর্থাৎ এখানে রূপসী বাইজি সেজেছেন হরিদা। বাইজি কাদের বলে? অতীতে রাজা বা জমিদারের দরবারে বা সমাজের বিভিন্ন জায়গাতেই গান ও নাচ করে জীবিকা নির্বাহ করতেন এক ধরনের নারীরা, হ্যাঁ, নারী শিল্পীরা, তাদের বলা হয় বাইজি। হ্যাঁ, সেই বাইজি সেজে হরিদা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় ঘুরছেন। একজন দোকানদার হেসে বলে যে হরির কাণ্ড, কিন্তু শহরে যারা নতুন এসেছে তারা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর জেনেও বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। অর্থাৎ এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল, হ্যাঁ, তারপর তাদের সেই মোহভঙ্গ হয়, তারপর প্রশ্ন করে ওঠে, এটা একটা বহুরূপী নাকি? অর্থাৎ প্রথমে তারা ভেবেছিল যে এ হয়তো সত্যি একজন বাইজি। হ্যাঁ, তারপর তারা যখন দোকানদারের কথা শুনলো যে এটা হরির কাণ্ড, তখন তারা অবাক হয়ে গেল, অবাক হয়ে প্রশ্ন করলো যে সত্যি এটা একটা বহুরূপী নাকি? বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। এই জায়গাগুলো, এই তথ্যগুলো তোমরা মনে রাখবে যে কত টাকা পেয়েছিলেন, কত টাকা রোজগার করেছিলেন বাইজি সেজে। 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি। রূপসী মানে সুন্দরী, হ্যাঁ,
মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে, ফুলের সাজি এগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, মুচকি হাসছেন আর চোখ টিপছেন, টিপে ফুলের সাজি এগিয়ে দিচ্ছেন। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয়। সিকি মানে একটা সিকি পয়সা, এখনকার দিনের যে 25 পয়সা, হ্যাঁ, তাকে বলা হয় সিকি। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক। কাপালিক কাদের বলে? কাপালিক অর্থাৎ তান্ত্রিক। হ্যাঁ, কোনোদিন বাউল সাজেন, কোনোদিন কাপালিক সাজেন, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা সাজেন। কাবুলিওয়ালা হলেন আফগানিস্তানের কাবুল যারা বাস করেন, তাদের বলা হয় কাবুলিওয়ালা। কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিনও সাহেব সাজেন। ফিরিঙ্গি কেরামিন সাহেব সাজেন। ফিরিঙ্গি কেরামিন কাদের বলা হয়? ফিরিঙ্গি কারা? মূলত পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হতো, পর্তুগিজ সহ ইউরোপিয়ানদেরও ফিরিঙ্গি বলা হতো। হ্যাঁ, ফার্সি ফিরাঙ্গি থেকে ফিরিঙ্গি শব্দটা এসেছে। তো সেই ফিরিঙ্গি সাজতেন ফিরিঙ্গি কেরামিন সাহেব। কেরামিন একজনের নাম দিয়েছিলেন, হ্যাঁ, হরিদা। অর্থাৎ তিনি যে ছদ্মবেশ ধারণ করেছিলেন সেই ফিরিঙ্গি যে সাহেব, তার নাম কেরামিন। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। দয়ালবাবুর লিচু বাগান, এই নামগুলো মনে রাখবে। সেখানে দাঁড়িয়েছিলেন কি সেজে? পুলিশ সেজে। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আসলে ছেলেগুলো লিচু পাড়তে এসেছিল। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। অর্থাৎ তিনি 8 আনা ঘুষ নিয়েছিলেন। অর্থাৎ তিনি যে বহুরূপী সেজেছেন, হ্যাঁ, সেই জন্যেই সেই বহুরূপীর সাজের জন্যে কৌশলে তিনি 8 আনা ঘুষ নিয়েছিলেন মাস্টারের কাছে। কাউকে কিন্তু ঠকিয়ে নয়। হ্যাঁ, এখানে বলছেন যে 8 আনা ঘুষ নিয়েছেন, অর্থাৎ এটা শোনা যায় যে পুলিশ নাকি ঘুষ নেয়। হ্যাঁ, সব পুলিশের কথা বলছি না, কিন্তু এই কথাটা লোকমুখে প্রচলন আছে যে পুলিশ নাকি ঘুষ নেয়। হ্যাঁ, সেই কথা এখানে বলা হচ্ছে যে হরিদা পুলিশ সেজে সেই 8 আনা ঘুষ নিলেন। এখানে ঘুষ নিলেন বলতে তিনি যে বহুরূপী সেজেছেন সেই জন্যে তিনি পয়সা নিলেন, কিন্তু সেই পয়সাটা তিনি একটু কৌশলে নিলেন। হ্যাঁ, পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ মানে প্রশংসা করা, অর্থাৎ হরিদা যে এত সুন্দর অভিনয় করেছেন, হ্যাঁ, সেই জন্য তাকে একটু তারিফই করলেন, একটু প্রশংসাই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। দেখো, এই পর্যন্ত গল্পের এই পর্যন্ত আমরা দেখলাম যে হরিদা কি কি সাজেন। কোন কথার পরে লেখক বলছেন এই কথা? দেখো, আমি জায়গাটা দেখাই। এই যে হরিদা ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন, এই পর্যন্ত কথাবার্তা চলছিল 4 জনের মধ্যে। এবার এই শহরের সবচেয়ে সরু গলিটার ভিতরে, ঠিক এখান থেকেই হরিদার বর্ণনা লেখক দিয়েছেন। আর হরিদা এর আগে কি কি সেজেছেন, হ্যাঁ, সেই বর্ণনাও এতক্ষণ লেখক দিচ্ছিলেন। হরিদার সেই বর্ণনা, এখানে এসে সেই বর্ণনা শেষ হলো। আবার সেই প্রসঙ্গে লেখক চলে গেলেন। যে কথাবার্তা সেই 4 জনের মধ্যে চলছিল, অর্থাৎ সেই সন্ন্যাসীকে নিয়ে, জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো,
তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে, অর্থাৎ জগদীশ বাবুর বাড়িতে একটা খেলা দেখাবেন, একটা খেল দেখাবেন। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্যে আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন। মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না, অর্থাৎ 2-3 টাকার বেশি তার রোজগার হয় না বহুরূপী সেজে। সারাদিন ধরে 2-3 টাকা রোজগার করেন। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? বলছেন যে ওই 2-3 টাকার মতো পাওয়া যায় বহুরূপী সেজে। একবার বাইজি সেজে অবশ্য বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? হ্যাঁ, এতেই বা কি করে চলবে আমার সামান্য কটা পয়সাতে? ঠিকই বলেছেন হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, অর্থাৎ সপ্তাহে তিনি একদিনই বহুরূপী সাজেন, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। অর্থাৎ কাঙাল বলতে যার কাছে কিছুই নেই, অত্যন্ত দরিদ্র। বলছেন যে সে কাঙালের মতো হাত পেতে আর বকশিস নেবেন না। এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, এটা একটা প্রবাদ। হ্যাঁ, তার মানে কি, যে এবার ধরতে হয় তো বড় কিছুই ধরবো। হাতি যেমন বড় প্রাণী, হ্যাঁ, তাই বলছেন যে এবার যদি কিছু নিতে হয় তো বড় সড়ই কিছু নিতে হবে। লুঠিত ভাণ্ডার, অর্থাৎ ভাণ্ডার লুট করার কথা বলছেন। তার মানে কি, অর্থাৎ এবার যদি কিছু নেই তাহলে বড় কিছুই নেব। হ্যাঁ, ওইভাবে ছোটোখাটো হাত পেতে বকশিস নেব না। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। যা আমি নিয়ে নেব তাতে আমার সারাটা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে গিয়ে হরিদা একটা ভালো খেল দেখাবেন, সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা পয়সা তিনি নেবেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু অনেকটা কৃপণ, একটু কিপ্টে টাইপের। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু। যোগী মানে যিনি যোগ সাধনা করেন, আর বৈরাগী বলতে যিনি সংসার ধর্ম ত্যাগ করে ঈশ্বরের সাধনায় নিজেকে নিয়োজিত করেন। সেই সন্ন্যাসী বা বৈরাগী সাজতে দেখে কতই বা খুশি হবেন জগদীশবাবু। আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়, অর্থাৎ খুব একটা পয়সা দেবেন না, এ কথা বলছেন। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। স্পোর্ট মানে খেলার, হ্যাঁ, খেলার চাঁদা নেবার জন্যে বাকি 3 জন জগদীশবাবুর বাড়িতে যাবেন। এই পর্যন্ত ভিডিওর প্রথম অংশে আলোচনা করা হলো। বাকি অংশ আর এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা অবশ্যই এই আলোচনার দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ দেখবে। দ্বিতীয় অংশে হরিদা চরিত্র, এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কেও আলোচনা থাকবে। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।